দর্শক, দি বিজনেস স্ট্যান্ডার্ডের উইকলি ক্যাপিটাল মার্কেট শো টিবিএস মার্কেটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় দেশের পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ। এ বিষয়ে কথা বলার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব শাহিন ইকবাল। উনি সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট। শাহিন ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আজকে বোঝার চেষ্টা করব শেয়ার বাজার বা ওভারঅল ক্যাপিটাল মার্কেট, যেটাকে ইনক্লুডিং অল দ্য ডেট ইনস্ট্রুমেন্টস, এখানে ইনভেস্টমেন্ট নিয়ে আমাদের ব্যাংকগুলোর সেন্টিমেন্ট কি, সিচুয়েশন কি, বা আপনি কি ফোরসি করছেন। আপনি যদি শুরু করেন বর্তমান পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ বাবু ভাই। আসলে ক্যাপিটাল মার্কেট অন্যান্য মার্কেটের সাথে সম্পর্কিত। ক্যাপিটাল মার্কেট বিশেষ করে সম্পর্কিত ইন্টারেস্ট রেট মুভমেন্টের সাথে। কারণ ইন্টারেস্ট রেট যখন বাড়তি থাকে, যখন আপনার ফিক্সড রেট ইনস্ট্রুমেন্টে যখন আপনার রিটার্ন ভালো থাকে, তখন ইউজুয়ালি ক্যাপিটাল মার্কেটের দিকে মানুষের আগ্রহ কম থাকে। কারণ হলো আপনার সিকিউর রিটার্ন যত হাই হবে, তখন আনসিকিউরড বা ভোল্টাইল রিটার্নের দিকে মানুষের আগ্রহ কম থাকবে। স্বাভাবিকভাবেই যেহেতু ইন্টারেস্ট রেট মুভিং আপওয়ার্ড, এবং এটা বাংলাদেশের সিনারিও না, গ্লোবালি এই সিনারিও চলছে। ইউএস ডলার ইন্টারেস্ট রেট থেকে শুরু করে সব ইন্টারেস্ট রেটই আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে। যেহেতু আপনার ফিক্সড রেট ইনস্ট্রুমেন্টে রিটার্ন ইজ হায়ার, তো স্বাভাবিকভাবেই রিস্কি ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা রিজার্ভেশন থাকবে। সেই সিনারিও থেকে বাংলাদেশও বাইরে না। স্বাভাবিকভাবেই এই কারণে ব্যাংক বলেন বা যে কোনো ইনভেস্টরই বলেন, কেউ যদি 7%, 8% বা 10% ফিক্সড রিটার্ন পায়, ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করে রিস্ক নিয়ে 7% বা 8% বা 10% বেশি রিটার্ন জেনারেট করা, সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার সবসময়। তো এই সব কারণ মিলে এই মুহূর্তটা ক্যাপিটাল মার্কেটের জন্য একটু চ্যালেঞ্জিং। এটা ইকোনমিক সাইকেলের সাথে সম্পর্কিত। এটা আমাদের অবশ্য ভয়েরও কারণ নেই, কারণ ক্যাপিটাল মার্কেট আমি বললাম যে ফিক্সড ইনকাম বা ইন্টারেস্ট রেটের সাথে সম্পর্কিত। ইন্টারেস্ট রেট যখন আবার সবসময় তো উপরে থাকবে না, সবসময় নিচে থাকবে না, একটা সাইকেলে চলে। তো স্বাভাবিকভাবে যখন আপনার ইন্টারেস্ট রেট একটু নিম্নমুখী হবে, তখন আবার ক্যাপিটাল মার্কেট অ্যাট্রাকটিভ হবে। এই মেকানিজমে আসলে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেট বা ফিক্সড ইনকাম মার্কেট অপারেট করে। ওকে, রিসেন্টলি সেন্ট্রাল ব্যাংক একটা অনেক দিন ক্যাপিটাল মার্কেট গ্রুপগুলো চাচ্ছিল যে ব্যাংকের যে এক্সপোজার ক্যালকুলেশন হয়, এটা যাতে আপনার কস্ট বেসিসে করা হয়, এবং সেন্ট্রাল ব্যাংক এটা করে দিয়েছে আর কি। তো এতে আসলে কি কি পরিবর্তন এসছে বলে একজন ব্যাংকার হিসেবে আপনি অবজার্ভ করছেন? কস্ট বেসিসে আমার আসতে পারে। রাইট, কস্ট বেসিসে আমার কাছে মনে হয় যেটা, যে ধরেন কস্ট বেসিসে বড় অ্যাডভান্টেজ হবে যখন মার্কেট আপনার বাই ওয়ান থাকবে বা মার্কেটের ইন্ডেক্স উপরে থাকবে। যখন মার্ক টু মার্কেট পজিটিভ থাকবে বেশি, তখন কস্ট অ্যাট ভ্যালু বা কস্ট ভ্যালুতে রিকগনাইজ করার অ্যাডভান্টেজটা থাকবে। আমি যদি বলি, আপনি 100 টাকার স্টক কিনেছেন, এটা যদি 120 টাকা হয়, তখন আপনি এক্সপোজার 100 টাকাই দেখাতে পারছেন। কিন্তু মার্কেট যখন বেয়ার বা মার্কেট উইক, তখন আপনার মার্ক টু মার্কেট ভ্যালু হয়তো পজিটিভ না থেকে নেগেটিভও থাকতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু এক্সপোজার ক্যালকুলেশনের ক্ষেত্রে বরঞ্চ আপনার ডিসঅ্যাডভান্টেজ। কারণ তখন কিন্তু আপনার কস্ট প্রাইসে দেখাতে হচ্ছে, নট মার্ক টু মার্কেট। তো স্বাভাবিকভাবেই এই কস্ট প্রাইসে দেখানো মার্কেট এক্সপোজার, সেটা অ্যাডভান্টেজেস হলো মার্কেট যখন বাই ওয়ান থাকে বা ইন্ডেক্স উপরের দিকে থাকে। বুল মার্কেট। হ্যাঁ, বুল মার্কেটে। বিয়ার মার্কেটে আসলে সেরকম কোনো অ্যাডভান্টেজ নাই বলা যায় আর কি। ওকে, আমরা যেটা শুনছিলাম যে অনেক ব্যাংকের ক্ষেত্রে তাদের কস্ট বেসিসে এক্সপোজার মার্ক টু মার্কেটের চেয়ে বেশি আছে। ওভারঅল ইন্ডাস্ট্রি সিচুয়েশনটা আপনি কি এস্টিমেট করেন? এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে খুব বেশি প্রফিটে খুব বেশি অর্গানাইজেশন থাকবে না, কারণ যেহেতু ইন্ডেক্স অনেকটু কারেক্ট হয়েছে, কিছু মার্ক টু মার্কেট পজিটিভ থাকবে। এক্ষেত্রে আমি মনে করি কস্ট বেসিস আর মার্ক টু মার্কেট বেসিসে সিগনিফিকেন্টলি ভেরি করার কথা না এই মুহূর্তে যে অবস্থা। এখন এটা আপনি যেটা বললেন যে বুল মার্কেটে যদি হয়, তখন একটু ভেরি করতে পারে, আরও বিয়ার মার্কেট হলে তখন একটু ভেরি করবে। কিন্তু ইন জেনারেল এই মুহূর্তে আমার মনে হয় কস্ট বেসিস আর মার্ক টু মার্কেট বেসিস খুব সিগনিফিকেন্ট পার্থক্য থাকবে না। ওকে, আমরা আপনার কাছ থেকে আজকে একটু ব্যাংকের ইনভেস্টমেন্ট রুমগুলোতে ডিসিশন কিভাবে নেওয়া হয়, বা তাদের জন্য তার কি কি অপশন, কি কি ভাবেন ইনভেস্টমেন্টের আগে, এগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। ওকে, ব্যাংকের ইনভেস্টমেন্ট যদি আমি ধরি, প্রথমতেই ব্যাংক
প্রধান কাজ হলো ব্যাংকে ল্যান্ডিং করা বা ক্লায়েন্টদের লোন দিয়ে ওদের যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং অন্যান্য রিকোয়ারমেন্ট সেটা মিট আপ করার চেষ্টা করা, সেটা আমাদের প্রথম কাজ। ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আমরা তখন দেখি অল্টারনেটিভ কী কী ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে। ব্যাংক গ্লোবালি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টে ইনভেস্ট করতে পছন্দ করে এবং সেটাই ওদের কাজ, কারণ ওদের যেহেতু স্ট্রিক্ট ক্যাপিটাল এডিকুয়েসি বা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মেনটেন করে চলতে হয়। কেন এটা? কারণ ব্যাংক যেহেতু অন্যের টাকা নিয়ে ব্যবসা করছে, অনেক বেশি রিস্ক নেওয়া ব্যাংকের কাজ না। ব্যাংকের কাজ হলো রিস্ক এবং রিটার্নটা ম্যানেজ করে চলা। তো স্বাভাবিকভাবেই ব্যাংক অতিরিক্ত বা সিগনিফিকেন্ট পরিমাণ ইনভেস্টমেন্ট ভলাটাইল ইনস্ট্রুমেন্টে করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে বা ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করার ক্ষেত্রেও ওই ধরনের লিমিট ব্যাংক মেনটেন করে চলে। এখন এই ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট আছে। একটা ধরেন আপনার গভর্নমেন্ট সিকিউরিটিজ, যেগুলো বন্ড মোর দেন 1 ইয়ার, দিদের ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট। তারপরে স্টক, মিউচুয়াল ফান্ড, প্রাইভেট বন্ড, এগুলো আছে। এগুলোর ক্ষেত্রে যখন আপনার একটা ফিক্সড রিটার্ন ব্যাংক অ্যাসিউম করতে পারে যে এই ধরনের রিটার্ন আমি পেতে পারি গিভেন এ সার্টেন রিস্ক। আমি যদি গভর্নমেন্ট সিকিউরিটিজে করি সেইখানে ধরেন আমার রিস্ক মিনিমাম বা আমরা রিস্ক ফ্রি ধরতে পারি। তারপর প্রাইভেট বা কর্পোরেট বন্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিস্ক আছে, সেই অনুযায়ী রিটার্ন ক্যালকুলেট করতে পারি। যখন আমি ইকুইটিতে যাব, ইকুইটির ক্ষেত্রে যেটা হয় যে ভেরিয়েবল রিটার্ন, তখন ব্যাংক চিন্তা করবে যে আমি কতটুকু রিস্ক নেব, কতটুকু রিটার্ন জেনারেট করব। ব্যাংক যেহেতু রিস্ক অ্যাভয়েড করতে চায় বা কম রিস্ক নিতে চায়, এই জন্য ওরা চেষ্টা করে যে ভালো স্ক্রিপ্ট বা যেই মৌলভিত্তিক যেসব স্টক আছে সেগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট লিমিটেড রাখতে। এবং ব্যাংকের আমি মনে করি যে কাজও সেটা, মার্কেট মেকিং একটা রোল আছে, যেখানে ধরেন মৌলভিত্তিক শেয়ার যখন আন্ডার প্রাইস হবে বা আন্ডার ভ্যালুড হবে তখন কিনবে, আবার ওভার প্রাইসড হলে আস্তে আস্তে সেল করতে থাকবে। সো দ্যাট এইভাবে একটা মার্কেট মেকিং রোলও প্লে করবে। এইটাই আসলে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের হিসেবে এই রোলটা প্লে করা উচিত আমি মনে করি। সেটাই ব্যাংক করার চেষ্টা করে থাকে। কখনো কখনো ব্যাংক এর বাইরে যদি গিয়ে থাকে তাহলে আমি মনে করি বিভিন্ন দিক থেকে রেগুলেটর বা অন্যরা এটা ব্যাংকগুলোকে গাইড করা উচিত বা করতে পারে। ওকে, বেশ কয়েকটা ইনভেস্টমেন্ট অপশনের কথা আপনি বললেন, যদিও মানে ইন্ডিভিজুয়ালরা আমরা ট্রেজারি বা এগুলো নিয়ে এখনো ভাবি না আর কি। তো আপনি কোনটাকে কিভাবে ইভালুয়েট করেন যে কতটা ফিজিবল অপশন ফর ব্যাংকস, ব্যাংকের জন্য কতটা অ্যাট্রাকটিভ? হ্যাঁ, ব্যাংকের জন্য যেমন একটা প্রধান অপশনই হলো গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করা, কারণ এটা হলো একটা রেগুলেটরি রিকোয়ারমেন্টের জন্য করতে হয়। যেমন ব্যাংকগুলো এসএলআর, স্ট্যাচুটরি সিকিউরিটি রিজার্ভ যেটা মেনটেন করতে হয়, সেটার জন্য এই সিকিউরিটি ইনভেস্ট করতে হয়। এর বাইরেও ব্যাংক যদি সারপ্লাস ফান্ড থাকে তখন সেখানেও ইনভেস্ট করে থাকে, কারণ ওটা যেহেতু রিস্ক ফ্রি, কম রিস্ক, সেখানে রিস্ক লেভেলটা মেনটেন করার জন্য। আরও যদি ডিপ লেভেলে যাই, ব্যাংকের ডিউরেশন ম্যাচিংয়ের জন্য সেখানে ইনভেস্ট করা হয়। এটা হতে পারে জেনারেল মানুষের জন্য একটু ডিফিকাল্ট, তো সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। ব্যাংক আপনি ধরুন রিস্ক রিটার্ন ম্যানেজ করার জন্য গভর্নমেন্ট সিকিউরিটি ইনভেস্ট করে থাকে। এখানে সুবিধা অসুবিধা যে আছে, সুবিধা হলো যে ব্যাংক যদি এই সিকিউরিটিসটা আমি যে ইল্ডে কিনলাম, ইল্ড কমে যায় পরবর্তী সময় ব্যাংক এটা থেকে গেইন করতে পারে। আবার ইল্ড বেড়ে গেলে ব্যাংকে লস নিতে হবে, সেখানেও কিছু রিস্ক আছে যদি ট্রেডিং পোর্টফোলিওতে থাকে। এরপরে আসি যেমন কর্পোরেট বন্ড বা প্রাইভেট বন্ড। ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে সাবঅর্ডিনেট বন্ডে ইনভেস্ট করে থাকে অন্যান্য ব্যাংকে। এটা ওদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট, কারণ হলো এখানে অ্যাট্রাকটিভ রিটার্ন পেয়ে থাকে। এরপর কর্পোরেট বন্ডও থাকতে পারে, লিস্টেড, আনলিস্টেড, সেখানে ব্যাংকগুলো ইনভেস্ট করে থাকে। এরপরে আসে, যদিও আনলিস্টেড বন্ডের ক্ষেত্রে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের গত 2 বছর আগে সম্ভবত সার্কুলারে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তারপরে আসে আপনারা ইকুইটি বা মিউচুয়াল ফান্ড। ইকুইটি বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ব্যাংকগুলো ইনভেস্ট করার ক্ষেত্রে যেহেতু রিটার্ন ভেরিয়েবিলিটি বেশি, তখন ওরা একটু সিলেক্টেড থাকে যাতে করে রিস্ক রিটার্ন দুইটা ম্যানেজ করে দে ক্যান হ্যাভ সাফিসিয়েন্ট রিটার্ন, যাতে ওরা জাস্টিফাই করতে পারে এখানে আমি ইনভেস্টমেন্টে আমি রিটার্ন পাচ্ছি, সেটা এনশিওর করে। এক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো যে মার্কেটের যে ভলাটিলিটি বা ভেরিয়েবিলিটি, এটা থেকে তো ব্যাংকের ইনভেস্টমেন্ট অন্য কারো ইনভেস্টমেন্টের বাইরে না। এবং গ্লোবাল এই যে ইভেন্ট, এইবার যেমন যেই ঘটনাটা ঘটলো, এটা কিন্তু বাংলাদেশের কন্ট্রোলের বাইরে। যে এক হলো যে গ্লোবালি যে পেন্টআপ ডিমান্ড কোভিডের পরে, তারপরে আপনার এই যে ইউক্রেন ওয়ার, এগুলো মিলে যে অবস্থা, এটা তো আমাদের ইকোনমির নিজেদের সামর্থ্যের বাইরে। এই ধরনের একটা ইভেন্টের কারণে সবাই ইম্প্যাক্টেড। স্বাভাবিক এই ভেরিয়েবিলিটিটা
চিন্তা করে থাকে কতটুকু ভেরিয়েবল হতে পারে রিটার্ন। তো এগুলো মিলেই ব্যাংকের পোর্টফোলিও সাজানোর চিন্তা করে। আচ্ছা, রিসেন্টলি একটা আপডেট এসছে যেটা আমরা মানে স্টক মার্কেট রিপোর্টাররা ওয়াইডলি ফলো করেছি, যে সেন্ট্রাল ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জানিয়ে দিয়েছে যে বন্ডগুলো যেগুলো আপনার সিকিউরড বন্ড এগুলো এক্সপোজারের মধ্যেই থাকবে, এভাবেই কন্টিনিউ করবে। যদি বন্ডকে অফ এক্সপোজার করে দেয় তাহলে কি ক্যাপিটাল মার্কেটে ব্যাংকের ইনভেস্টমেন্ট বাড়ার অ্যাপেটাইট বাড়তো কিনা? বা ধরেন ব্যাংকের ক্ষেত্রে আপনার লিস্টেড বন্ড যেগুলো, সেগুলো ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের মধ্যে আছে, সম্ভবত সেটাই Right. বলছেন আপনি। এবং সেটাই কন্টিনিউ করবে। হ্যাঁ, লিস্টেড বন্ডগুলো এক্সপোজারের মধ্যে আছে। এখন লিস্টেড বন্ডগুলো এক্সপোজার বাইরে নিলে ডিফারেন্ট ব্যাপার। আমার মতে এটা লজিক্যাল, কারণ ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট স্বাভাবিকভাবেই এখানে আছে, আপনার এক্সপোজার ক্যালকুলেশনের মধ্যে আছে। কিছু ইনস্ট্রুমেন্ট এখনো নাই, যেটা যেমন আনলিস্টেড বন্ড যেগুলো, সেগুলো কিন্তু এক্সপোজার ক্যালকুলেশনের মধ্যে নাই। সে অ্যাডভান্টেজ ব্যাংক পাচ্ছে এখনো। আর এখন আরেকটা অ্যাডভান্টেজ ব্যাংকগুলো পাচ্ছে, যেমন ওপেন এন্ডেড মিউচুয়াল ফান্ডগুলো ব্যাংকের এক্সপোজার ক্যালকুলেশনের মধ্যে নাই। সো এই অ্যাডভান্টেজও কিন্তু ব্যাংক পাচ্ছে। সো আমার মনে হয় না ব্যাংক খুব বেশি স্ট্রাগল করছে এই লিমিট নিয়ে। ওকে, লিমিট কোয়াইট সাফিসিয়েন্ট আমার দৃষ্টিতে, ওকে। ব্যাংকগুলো যদি ইনভেস্ট করতে চায়। কিন্তু ব্যাংক যেটা বললাম যে সে তো চিন্তা করবে কত ভলাটিলিটি অ্যাভয়েড করে একটা রিটার্ন জেনারেট করতে মানে পারে। তার স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত হ্যাঁ। নেবে, ইটস এ কল ফর দেম। রাইট। ওকে, 200 কোটি টাকার একটা স্পেশাল ফান্ড করার আপনারা করেছেন। এখানে আপনি কি দেখছেন আর কি? বা Okay. এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছু সুবিধা দিয়েছে, যেমন স্পেশাল ফান্ড করলে কিছু সুবিধা আছে। এখন ব্যাংকের যাদের লিমিটের মধ্যে আছে যারা, এবং যাদের লিমিটের মধ্যে থেকে ইনভেস্ট করার অপরচুনিটি আছে, আমার মনে হয় এটা খুব এসেনশিয়াল নয় সব ব্যাংকের জন্য যে এডিশনাল ফান্ড। আর 200 কোটিকে একটা সাময়িক সময়ের জন্য কিছু বেনিফিট দেয়া, সেটা অ্যাপ্রিসিয়েটেড। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ছাড়াও ব্যাংকের অপরচুনিটি আছে ইনভেস্ট করার। ওকে, আর যেহেতু এখন আমি পার্টিকুলারলি এই সময়ের কথা বলবো, আসলে ওয়ারেন বাফেট বলেন যারা ইনভেস্টমেন্ট গুরু, এরা সবাই বলে থাকেন যে যখন এভরিবডি রানস অ্যাওয়ে ফ্রম দ্য মার্কেট, দ্যাট ইজ দ্য টাইম ফর ইনভেস্টমেন্ট। যখন দেখবেন যে সবাই ইনভেস্টমেন্ট করছে না বা সবাই বিক্রি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, প্রবাবলি দ্যাট ইজ দ্য টাইম। কারণ হলো যে তখনই আপনি দেখবেন যে ভ্যালুয়েশন করে যে এই কোম্পানিটা ভ্যালু কেমন। যদি আন্ডার ভ্যালুড থাকে তখনই আপনি ইনভেস্ট করবেন। স্বাভাবিকভাবে আমরা সব দেখতে থাকি যে কখন আন্ডার ভ্যালুড, তখন আমাদের থাকে যে আমরা উইল ইনভেস্ট। ওকে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে ক্যাপ বা ফ্লোর এই ধরনের না রাখাই ভালো, তাহলে প্রাইস ডিসকভারিটা হবে। সো দ্যাট যারা কেনার তারা কিনবে, যারা বেচার তারা বেচবে, সো দ্যাট মার্কেট ডিসকভারি হবে। মার্কেট উইল বি হ্যাঁ, লাইক মার্কেট, রাইট। ফ্রি তখন মার্কেট। কিন্তু কেউ যখন যার বিক্রির প্রয়োজন আছে সে বিক্রি করবে, যার কেনার প্রয়োজন আছে সে কিনবেও। সো এই অপরচুনিটি সবার জন্য ওপেন হবে। আচ্ছা, আপনি তো বাংলাদেশে সিএফএ দের কমিউনিটির প্রেসিডেন্ট। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে দেশের ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? ওকে। এগুলো আলোচনা হচ্ছে অনেক, কিন্তু প্রবলেমগুলো কিন্তু এক্সিস্ট করছে আর কি। হ্যাঁ, এটা যেমন একটা কিছু ব্যাপার যেগুলো নিয়ে আসলে আমাদের মার্কেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা উচিত। একটা আমি এইমাত্রই বললাম, যেমন ফ্লোর প্রাইস দেওয়া বা ট্রেডিং বন্ধ রাখা, এই ধরনের সিদ্ধান্ত থেকে আমাদের যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। কারণ এটা কিন্তু মার্কেটের ব্যাপারে আমাদের মার্কেটের রেপুটেশনকে নষ্ট করে ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের কাছে। সো এই ধরনের ইস্যু থেকে আমরা যত ডিসরাপটিভ যে কোনো সিদ্ধান্ত বা মার্কেট ডিসরাপশন, এটা যতটুকু অ্যাভয়েড করা যায়। আমরা জানি বিভিন্ন চ্যালেঞ্জ আছে, কিন্তু আমাদের গ্রাজুয়ালি এইভাবে আগাতে হবে। তারপরে যদি বলি আমাদের মার্কেট ডেভেলপমেন্টের জন্য, যেমন আমরা এখন MSCI মর্গান স্ট্যানলি কম্পোজিট ইন্ডেক্সে আমরা ফ্রন্টিয়ার মার্কেট ইন্ডেক্সে আছি। আমাদের একটা টার্গেট সেট করতে হবে আমরা কীভাবে ইমার্জিং মার্কেট ইন্ডেক্সে যেতে পারি। তো ইমার্জিং মার্কেট ইন্ডেক্সে যেতে হলে বিভিন্ন ধরনের গভর্নেন্স, লিকুইডিটি, ডেপথ, ব্রেথ সবই বাড়াতে হবে। তো এই লক্ষ্যে আমাদের 3-5 বছর হোক আমাদের একটা টার্গেট নিতে হবে যে ওইখানে আমরা কীভাবে যাবো। যেহেতু আমাদের ইকোনমি সাইজ ইজ কোয়াইট বিগ, তা আমরা এখন গ্রাজুয়ালি এগুলো করতে পারি। তাহলে আমরা যেহেতু ইমার্জিং মার্কেট ইকোনমিতে চলে যাচ্ছি, তো এখন আমাদের এই ইমার্জিং ইন্ডেক্সেও আমাদের যাওয়া উচিত। তো এই রিলেটেড আমাদের স্টেপ নেওয়া উচিত। আর মার্কেট ডেভেলপমেন্ট ক্ষেত্রে আমার মনে হয় যে ধরেন এই যে ম্যানিপুলেটিভ বিহেভিয়ার
বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তারা সর্বশান্ত হওয়া বা ওদেরকে বিভিন্নভাবে রিউমার বা বিভিন্নভাবে ট্র্যাক করে বিনিয়োগকারীরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওরা যে ক্ষতিগ্রস্ত হয়, এই জিনিসগুলো আরও সিরিয়াসলি দেখা উচিত। কারণ হলো যে ওরাই কিন্তু আমাদের মার্কেটে বড় ফোর্স। ওরা যদি গ্রাজে প্রতিবারই এসে টাকা হারায়, ভবিষ্যতে তো ওরা আসবে না। সো ওদেরকে কীভাবে প্রোটেক্ট করা যায়, আমরা সেটা চেষ্টা ফ্লোর করতে প্রাইস দিয়েই তো প্রোটেক্ট করার চেষ্টা হচ্ছে। ফ্লোর প্রাইস দিয়ে আপনি যদি একটা শেয়ার বা স্টকে যেটা প্রপারলি ভ্যালুড না, ওকে যে কোনোভাবেই ম্যানিপুলেট করে অনেক বেশি প্রাইসি করে দেখানোর অপশন দেন, তাহলে তো ওরা তো বোঝে না, দে উইল বি অ্যাট্রাক্টেড। তো এই মেকানিজমটা, এই পুরো সাইকেলটা আমি বলছি কীভাবে ভাঙা যায়, সেটা নিয়ে আমাদের সবার কাজ করতে হবে। ওকে, কারণ আদারওয়াইজ কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা তো বা বিনিয়োগকারীরা তো আসলে যথেষ্ট পরিমাণ নলেজ নেওয়া সম্ভব না ওনাদের। তো ওনাদেরকে এই ব্যাপারে নলেজ কীভাবে দেওয়া যায়, আসলে এই পুরো মেকানিজম থেকে ওনাদেরকে কীভাবে প্রোটেক্ট করা যায়, সেটা চেষ্টা করতে হবে। আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বেসটা বাড়ানোর বিষয়ে কথা হয়। আমরা 10 সালের মার্কেটে দেখেছি ব্যাংকগুলো অনেক ইনভেস্টমেন্ট মিস্টেক করেছে আর কি। এখন আপনি ভালো জানবেন, নিশ্চয়ই ইমপ্রুভ হয়েছে আর কি। আপনাদের কমিউনিটি থেকে অনেক মানুষ ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানকে সার্ভ করছে। তো দ্য নিড ফর সাউন্ড ইনভেস্টমেন্ট প্রফেশনালস, এক্ষেত্রে আপনার কমিউনিটি কি রোল প্লে করছে? আমি মনে করি যে গ্র্যাজুয়ালি এসছে। এখন আপনি যদি দেখেন, অনেক ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এস্টাবলিশ হয়েছে গত কয়েক বছরে, এবং ভালো ভালো প্রফেশনাল ম্যানেজাররা ওইখানে কাজ করছে। আমি বলতে পারি আমাদের কমিউনিটি সিএফএস সোসাইটির অনেক মেম্বার যারা বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করছে, দে আর কোয়ালিফাইড এবং দে হ্যাভ দ্য রাইট ব্যাকগ্রাউন্ড। ওনারা ক্লায়েন্টদেরকে ভালো রিটার্ন জেনারেট করতে পারছে ক্লায়েন্টের জন্য। আর আমাদের সিএফএ ইনস্টিটিউটের একটা বা সিএফএ ডেজিগনেশনের একটা প্রধান লক্ষ্য হলো যে আমাদের ক্লায়েন্টদের, যাদের পক্ষে আমরা কাজ করি, ওদের বেনিফিটটা প্রোটেক্ট করা। সো সবসময়, এবং আমরা যদি কোনো এমপ্লয়ারদের পক্ষে কাজ করি, এমপ্লয়ারদের ইন্টারেস্ট প্রোটেক্ট করা বিফোর আওয়ার ইন্টারেস্ট। এটাই প্রফেশনাল এথিক্স। হ্যাঁ, এটাই প্রফেশনাল এথিক্স। এবং সিএফএ ইনস্টিটিউট কিন্তু আমাদের কারিকুলামে সবচেয়ে বেশি এমফেসিস দেয় এই এথিক্সের উপরে। সো এথিক্যাল কন্ডাক্ট, এথিক্যাল ওয়ে পারফর্ম করা, আমরা সেইভাবে আমাদের যে কমিটি মেম্বার ওদেরকে চেষ্টা করছি সেইভাবে অ্যাক্ট করার। এবং আমরা মনে করি যে সোফার আমাদের মেম্বাররা শোয়িং গুড এথিক্যাল ম্যানার এবং প্রফেশনালিজম ইন দিস মার্কেট। এবং গ্রাজুয়ালি যত প্রফেশনালরা আসবে এবং ওরা যত বেশি এই ফিল্ডে কাজ করবে এবং ওদেরকে যত এম্পাওয়ার করা হবে, এবং রেগুলেটর এবং চিন্তা করতে পারে যে প্রফেশনালস ছাড়া এই মার্কেটে অপারেট করতে পারবে না আনলেস দে হ্যাভ সার্টেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আস্তে আস্তে প্রফেশনালরা আসবে। প্রফেশনাল সার্ভিসের মাধ্যমে ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে ইনস্টিটিউশন সবাই বেনিফিটেড হবে, আলটিমেটলি মার্কেটের ইমপ্রুভমেন্ট হবে। মার্কেট উড বিহেভ মোর ম্যাচিউর। ওকে, ইয়াং ফিনান্স স্টুডেন্টস পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকে পড়ছে, এবং আমরা অনেক ইয়াং প্রফেশনালসদেরকেও দেখছি আর কি। এদের জন্য যদি আপনার কোনো অ্যাডভাইস থাকে, আমরা যেটা শুড দে টার্গেট দিস মার্কেট ফর ক্যারিয়ার? কারণ ইয়াং ট্যালেন্ট, ওরাই তো আমাদের ভবিষ্যৎ। ওরা যদি রাইট ওয়েতে যেতে পারে বা রাইট নলেজ নেয় এবং রাইট কাইন্ড অফ বিহেভিয়ার শো করে, তাহলে কিন্তু আমাদের মার্কেটের উন্নতি হবে। আমি মনে করি যে যেমন আমরা কিছু আমাদের সোসাইটিতে কিছু ইনিশিয়েটিভ আছে, যেমন আমরা সিএফএ ইনস্টিটিউট রিসার্চ চ্যালেঞ্জ একটা কম্পিটিশন করে থাকি ইয়ারলি, যেখানে আমাদের নতুন ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের আমি ইনভাইট করি। ওরা একটা কোম্পানির উপর অ্যানালাইসিস করে এবং ওরা রিসার্চ করে একটা প্রেজেন্ট করে, এবং সেখানে উইনার ডিক্লারেশন হয়, যেটা রিজনাল লেভেলে যায়। সো এরকম কম্পিটিশনের মাধ্যমে ওদেরকে অ্যাওয়ার করা এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে। একইভাবে আমরা যেমন নতুন যারা আসে ওদের জন্য স্কলারশিপ দিয়ে থাকি সিএফ ইনস্টিটিউট থেকে, যাতে এই ধরনের কেরিয়ার পার্সু করে ওনারা। আরেকটা জিনিস আমি বলবো যে ওনাদেরকে এই ধরনের প্রফেশনাল সার্টিফিকেশন নেওয়া উচিত, এই কারণে যে অনেক ক্ষেত্রেই আমাদের দেশি শিক্ষার মান নিয়ে বিভিন্ন কোশ্চেন থাকে, বা সাফিসিয়েন্ট পরিমাণ আমরা ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকে। কিন্তু যখন এই ধরনের একটা গ্লোবাল সার্টিফিকেশন থাকে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় অ্যাকসেপ্টেড, আমি মনে করি আমাদের রিসোর্স দেশে কাজ করুক, বাইরে কাজ করুক, এই ধরনের সার্টিফিকেশন থেকে এরা কিন্তু যে কোনো মার্কেটে গেলেই গ্লোবাল জব অপরচুনিটি ক্রিয়েট হয় তাদের জন্য। রাইট, গ্লোব ইজ দ্য অপরচুনিটি, নট অনলি দ্য বাংলাদেশ মার্কেট। তো সেটাই আমার মনে হয়, এভাবে আমাদের ইয়াং ট্যালেন্টরা এগোতে পারে। সারা পৃথিবীতেই, ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতেও আপনার
ইনভেস্টমেন্টের নতুন নতুন থিম, বিশেষ করে লাইক ইএসজি নিয়ে খুব সিরিয়াস দেখি আমরা। আহ, তো আমাদের এখানে এই ইনভেস্টমেন্টগুলো কেমন হচ্ছে? অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট কতটা আমার মনে হয় এগোচ্ছে? ইএসজি, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স, এই জিনিসটা এখন পুরো পৃথিবীতেই একটা বড় সাবজেক্ট, এবং এটা নিয়ে অনেক হইচই হচ্ছে, অনেক এমফাসিস দেওয়া হচ্ছে। আমাদের মার্কেটে স্টিল আমরা পিছিয়ে, কিন্তু গ্রাজুয়ালি আমাদেরকে এখানে এমফাসিস দিতে হবে। যেহেতু আমরা পরিবেশকে রক্ষা না করে, সোশ্যাল ইম্প্যাক্টটা না দেখে এবং এনভায়রনমেন্টাল ব্যাপার না দেখে, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স একটা বড় ব্যাপার, যেখানে আমরা আমাদের মার্কেট অনেক পিছিয়ে আছে। এই ব্যাপারগুলো যদি আমরা এমফাসিস না করি, আমরা এখন গ্লোবাল মার্কেট থেকে পিছিয়ে যাব এবং গ্লোবাল ফান্ড কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবো না। কারণ সবাই এখন ইএসজি রিলেটেড ইনভেস্টমেন্টের দিকে আগ্রহী হচ্ছে। এর বাইরে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট আস্তে আস্তে কমে যাবে। সো আপনি গ্লোবাল ফান্ড ফ্লো থেকে ডিলিংড হয়ে যাবেন। সো আমাদেরকে এখানে গ্র্যাজুয়ালি এমফেসিস করতে হবে। এ ব্যাপারটা বলে রাখি, বাংলাদেশ ব্যাংক কিন্তু অনেক আগে থেকেই এই ব্যাপারে এমফেসিস দিচ্ছে। সো আমাদের ওভারঅল ইকোনমি এইভাবে এমফেসিস দিতে হবে, সো দ্যাট এই এরিয়াতে আমরা কন্ট্রিবিউট করতে পারি। এটা একটা জিনিস বলে রাখা দরকার, বাংলাদেশ কিন্তু এই এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টে পলিউশনের দিক থেকে বাংলাদেশের কন্ট্রিবিউশন কিন্তু অনেক কম। সেই ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু এখানে অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ আছে। তো স্বাভাবিক এখানে যদি এমফেসিস দেই, আমাদের বিভিন্ন ধরনের সুযোগ পাওয়ার সুবিধা আছে। আরেকটা ব্যাপার বলি, যে একটা কনসেপ্ট এখন নতুন, যেটা ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন, ডিইআই বলা হয়। ডাইভার্সিটি মানে হলো যে আপনার ওয়ার্ক প্লেসের ডাইভার্সিটি, বিভিন্ন ফোরামে ডাইভার্সিটি, সব জায়গায় ডাইভার্সিটি হলে ডিসিশন মেকিং বেটার হয়, এবং ইকুইটি হলে আপনার প্রত্যেকের মধ্যে আপনার এই যে ডিফারেন্স এগুলো কমতে থাকবে। ইনক্লুশন হলে আস্তে আস্তে ধনী গরিবের মধ্যে ব্যবধান কমবে। এগুলো মিলেই কিন্তু ইকোনমি ভালোভাবে আগাবে। গ্লোবালি একটা বড় সমস্যা এখন দেখা যাচ্ছে ধনী গরিবের ব্যবধান, এটা আস্তে আস্তে আমাদের কমাতে হবে, নাইলে আমাদের এক শ্রেণী ধনী হতেই থাকবে, গরিব হতেই থাকবে। আমরা তো খুব ফাস্ট গ্রো করেছি, আমাদের এটা আমাদের ক্ষেত্রে এইটি হচ্ছে। সো এটা আমার মনে হয় এই ব্যাপারে আমাদের কাজ করার অনেক স্কোপ আছে। ওকে, তো আপনি মডারেট দেখছেন ব্যাংকের ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট অ্যাপিটাইট। আচ্ছা, আর ইন্টারেস্ট রেট, তারপরে হচ্ছে আমাদের ইকোনমির সামনের দিনগুলো কেমন যাচ্ছে, বা ক্যাপিটাল মার্কেটে আমাদের কি এক্সপেক্ট করা উচিত, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার ভাবনাগুলো শেয়ার করেন। আমার কাছে মনে হয় যেটা, যে ক্যাপিটাল মার্কেটে আমি আগেই বলেছি, ক্যাপিটাল মার্কেটের জন্য অপরচুনিটি আসে, ইউ হ্যাভ টু গ্র্যাব দ্যাট অপরচুনিটি। যখন মার্কেটে আপনার কাছে মনে হবে, বা আপনি এক্সপার্টদের সাথে কথা বলতে পারেন, আপনি হিস্টোরিক্যাল লেভেল দেখতে পারেন, কী ধরনের প্রাইস আর্নিং আছে, কী ধরনের বুক ভ্যালু মাল্টিপলে ট্রেড হচ্ছে একটা কোম্পানি, কী ধরনের আর্নিং গ্রোথ আছে, কী ধরনের ডিভিডেন্ড দিচ্ছে, এই ধরনের বিষয়গুলো দেখে কিন্তু আপনি দেখতে পারেন যে একটা কোম্পানি আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। এখন যখন আন্ডার ভ্যালুড থাকে তখন ইনভেস্ট করা বেটার এবং সাজেস্টেড। আপনি যখন আন্ডার ভ্যালুডে ইনভেস্ট করবেন, ডেফিনেটলি ইউ উইল গেট গুড রিটার্ন। এখন এটা কখন হয়, যখন মোস্ট অফ দ্য ইনভেস্টর ফিয়ারফুল থাকে, তখন দেয়ার ইজ অপরচুনিটি। আমরা সেই ধরনের অপরচুনিটি যে কেউ ইনভেস্টর হিসেবে লুক ফর করা উচিত, মানে ওই ধরনের অপরচুনিটি খোঁজা উচিত। সো দ্যাট ওইরকম অপরচুনিটি আসলে আমি যাতে ভয় না পেয়ে দূরে থাকি, তখন দ্যাট ইজ দ্য অপরচুনিটি। আমাদের কিছু কিছু স্টক এখনও আছে, যেমন 8-9% ডিভিডেন্ড ইল্ড আছে। সো আমি তো স্ট্রেট ওয়ে যে কোনো ফিক্সড ইনকাম বা ব্যাংকের টাকা রাখার চেয়ে ভালো রিটার্ন পাচ্ছি, আর ক্যাপিটাল রিটার্ন তো আরও যদি অ্যাড করেন, ইট উইল গিভ বেটার রিটার্ন। সো ভয় পাওয়ার কিছু মনে করি না আমি। সো আপনাকে একটু সাহসী হতে হবে, এবং ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট কিন্তু একটু লঙ্গার টার্মের জন্য। সো আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। প্রতিদিন স্টক প্রাইস দেখে কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়া চলবে না। আমাকে একটু লঙ্গার টার্ম হরাইজনে দেখতে হবে, যে আমাকে বিশ্বাস রাখতে হবে যে না, এই কোম্পানি ভালো, এই কোম্পানি ইনভেস্ট করলে বোনাফাইড ইনভেস্টমেন্ট যেটাকে বলে, ইনস্টেড অফ ট্রেডিং। রাইট। আরেকটা জিনিস আমি মনে করি, গভর্নেন্স পার্টও দেখা উচিত। আপনি একটু দেখা উচিত একটা কোম্পানি দেখে, নাম শুনে আপনি কি মনে হয়, এই কোম্পানি কি গভর্নেন্স ভালো, এই কোম্পানির যারা উদ্যোক্তা ওরা কি ভালো, এই কোম্পানির রেপুটেশন কি মার্কেটে, আমি কি এই কোম্পানির প্রোডাক্ট কিনি কিনা। বাফেট বলে যে খারাপ লোকের সাথে কখনো কোনো ভালো ডিল করতে পারবেন না, সম্ভব না। তো এই কোম্পানিকে আমার সাথে চিট করবে। এইসব জিনিস দেখলে কিন্তু আপনি বুঝতে পারেন একটা কোম্পানি ভালো বা খারাপ। এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে আমরা লং টার্মে, আমার মনে হয় আপনি লুজার হবেন। ওকে, সো এই জিনিসগুলো দেখা উচিত। একদম
অপরিচিত একটা কোম্পানি যার নাম আমি জানি না, কিছু না, কিন্তু একজন বললো যে এটাই ইনভেস্ট করলে কয়দিনের মধ্যে প্রফিট পাবো। আমার মনে হয় সেটা আচ্ছা, avoid করা আমার উচিত। একটা কিউরিওসিটি, যেমন 2020 সালের শুরুর দিকে আমাদের মনে আছে যে মিনিস্টারের সাথে ব্যাংক ওনারদের মিটিং হয়েছে, তারা রিকোয়েস্ট করেছে এই যে ফান্ড করার অপরচুনিটি এসছে। তো শেয়ার মার্কেট যখন একদম একটা মাল্টিয়াল লো ছিল ওই সময়টাতে, এই ধরনের অপরচুনিটি আমাদের ব্যাংকগুলো কেমন গ্র্যাব করেছে আপনি, ব্যাংকগুলি আমার মনে হয় কিছু টু না হোয়াট কিছু, এক্সটেন্ট? হ্যাঁ, ব্যাংকগুলো আমার মনে হয় কিছু না কিছু গ্র্যাব করে। ব্যাংকের আলটিমেটলি ব্যাংকের যে পোর্টফোলিও ম্যানেজার, সেও তো একজন ইন্ডিভিজুয়াল। Right. আলটিমেটলি ওরও গ্রিড অ্যান্ড ফিয়ার আছে। ও এরকম একজন মানুষের মতো বিহেভ করে। তো এরকম যে এইরকম ফিয়ার অ্যান্ড গ্রিডের বাইরে থেকে বিহেভ করতে পারবে, সেই কিন্তু সাকসেসফুল ইনভেস্টর, সেই সাকসেসফুল পোর্টফোলিও ম্যানেজার। তো এরকম পোর্টফোলিও ম্যানেজার ব্যাংক বা সবাই খোঁজে। তো স্বাভাবিকভাবে যে এটার বাইরে থেকে বা এটার এগুলো একপাশে রেখে ওভারকাম করে যদি সে ইনভেস্ট করতে পারে, বি সাকসেসফুল। ব্যাংকগুলো চেষ্টা করে, কারণ ব্যাংকের যদি একটা প্রসেস থাকে, একটা ইন্ডিভিজুয়াল থাকে ইনভেস্টমেন্ট ম্যানেজার, ওর ইনভেস্টমেন্ট কমিটি থাকে, এরকম বিভিন্ন ডিসিশন মেকার থাকে। সো সবাই তো আর একইভাবে বায়াসড হয়ে যাবে না। সো ব্যাংকগুলো এই জন্য একটা অ্যাডভান্টেজ থাকে যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। তো আমি যেটা বলি যে ব্যাংকের যদি ওভারঅল প্রসেস সব জায়গায় এরকম ডেভেলপ না থাকে, ওইখানে মিসক্যালকুলেশন বা মিসইনভেস্টমেন্টের সুযোগ থাকতে পারে। আপনি বলছেন ইনভেস্টমেন্ট ডিসিশন মেকিং প্রসেসটা স্ট্রং থাকা উচিত। ওকে। ইন্টারেস্ট রেট গ্লোবালি বা আমাদের ন্যাশনালি, আমাদের এখানে তো ইন্টারেস্ট ক্যাপ দেওয়া, তারপরে আপওয়ার্ড প্রেশারটা কতদিন আপনি ফোরসি করেন? আপওয়ার্ড প্রেশার তো আছেই। আমি মনে করি যে দেখেন, আপনি যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দেই, যেমন ইউএস ফেডারেল রিজার্ভ, ওরা কিন্তু ইন্টারেস্ট রেট বাড়িয়েছে ক্রমাগতভাবে। এখন আপনি ইউএসডি লাইবর অথবা সোফার যেটি বলেন বেঞ্চমার্ক রেট সিগনিফিক্যান্টলি উঠে গেছে। এখন আমরা যদি বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই শর্ট টার্ম ইন্টারেস্ট রেটের উপর ক্যাপ দিয়েছে 3% প্লাস লাইবর এখন ধরেন 3 থেকে 3.5%। 3.5% লাইবর যদি হয়, ইভেন 4%-এর উপরে, ইনফ্যাক্ট 1 বছরের লাইবর, আমি তো 3.5-ই ধরলাম, 3.5 প্লাস 3 6.5, 4%-এর উপরে, 7-এর উপরে। ইউএস ডলারে বড় করলে আপনার 7% যদি কস্ট হয়, আপনার টাকাতে বড় করলে আপনার হাইয়েস্ট কস্ট 9%। এই ডিফারেন্সিয়াল, দুই দেশের ইনফ্লেশন ডিফারেন্সিয়াল বা দুই দেশের যে ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল এই লেভেলে থাকার কথা না, কখনো ছিল না এরকম। স্বাভাবিকভাবেই এটাতে একটু ডিসইকুইলিব্রিয়াম তৈরি করতে পারে, এই প্রেশার বিল্ড আপ হইতে থাকবে। তা স্বাভাবিকভাবে আমার মনে হয় যে পলিসি মেকাররা ডেফিনেটলি এই ব্যাপারগুলো চিন্তা করছেন যে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, প্রস অ্যান্ড কনস। ডেফিনেটলি দেয়ার ইজ এ গুড অ্যামাউন্ট অফ প্রেশার আমার দৃষ্টিতে, যে এই ইন্টারেস্টের, এটা শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর সব দেশের জন্যই। ইন্ডিয়াও যেমন বারবার ওদের রেপো রেট হাইক করছে, বিভিন্ন দেশে এই প্রেশার আছে। সো আমাদের ক্ষেত্রে আমার মনে হয় সিগনিফিকেন্ট প্রেশার আছে। ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট উইল টেক দিস ডিসিশন প্রুডেন্টলি। এই সাইকেলটা কতদিন কন্টিনিউ করতে পারে? কোনো ডেফিনেট আনসার নাই। আমরা ইউজুয়ালি দেখে থাকি যে যেমন 3 থেকে 5 বছরের মধ্যে সাধারণত সাইকেল রিভার্স করে। আপনি যদি দেখেন যে যেমন 2000 ইউএস বৈধের দেশে সাইকেল একটু লম্বা হয়, আমাদের দেশে কিন্তু আরও ফাস্টার হয় সাইকেল, আমাদের যে এক্সপিরিয়েন্স থেকে বলে। তো পুরোপুরি বোঝা মুশকিল। তবে হ্যাঁ, এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, অন্যান্য ডিসিশন মেকিং কী লেভেলে হবে। এখন আপনি যখন এই ক্যাব যত দিন ধরে রাখবেন, হতে হলে এই সাইকেলটা লিঙ্গার হবে, ক্যাব উঠালে হয়তো একটু ফাস্টার হবে, এরকম আর কি। মানে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে যে কোথায় আমরা সাইকেলে থাকবো। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেশের একটা প্রথম শ্রেণীর ব্যাংকের ডিএমডি শাহিন ইকবাল ভাই, উনি আমাদেরকে যে মেসেজটি দিলেন যে ক্যাপিটাল মার্কেট নিয়ে ব্যাংকের মধ্যে এই মুহূর্তে কোনো ফিয়ারও নাই, কোনো গ্রিডও নাই, ইটস মডারেট, অ্যান্ড মার্কেটের যে সমস্ত রেস্ট্রিকটিভ মেজার্স আছে সেগুলো ধীরে ধীরে তুলে না নিলে এই মার্কেট এমার্জিং মার্কেট হবে না, ওয়েদার আমরা এমার্জিং ইকোনমি হয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, মাহফুজুল্লাহ বাবু।